সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কয়েকজন ক্যান্ডিডেট তারা আমাকে মেসেজ করেছে, ফোনও করছে যে আমার চশমা রয়েছে 4D লেভেলের, বা আমার নর্মাল চশমা আছে, বা ট্যাটু আছে, শিরাস্ফীতি আছে, বা কোনো হার্নিয়ার অপারেশন হয়েছে, মেডিকেল রিলেটেড কোনো চিন্তা। তার জন্য খুব আগস্ট মাসের মধ্যেই তোমাদের খবর চলে আসবে জয়েনিংটা কী বলতো, হঠাৎ একটা চলে আসা সাফল্যের ঘটনা কথা। তাই হয়তো আসছে না, হঠাৎ একদিন সন্ধ্যাবেলা চা খেতে খেতে বা দুপুরবেলা লাঞ্চ করতে করতে খবর চলে এলো। এরকম দিন খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু পথের কাটা হয়ে দাঁড়িয়েছে 17% আর 7% ওবিসি রিজার্ভেশন। চারিদিকে ঝড় উঠে গেছে, আলোচনার বিষয়। আমি সেটা ক্লারিফাই করব আজকে অবশ্যই, সেটা তার সাথে সাথে মেডিকেল রিলেটেড ব্যাপারটাও বলবো, সবার যাতে ডাউট দূর হয়ে যায়, যাতে আর মানসিকভাবে চিন্তাগ্রস্ত না থাকে। আরও একটা কথা বলবো, প্রথমেই বলে নেব যে যারা ফাইনাল মেরিটে 11,749 রয়েছে, তারা মনে করছো যে আমাদের ভালো স্কোর, আমরা চাকরি পাবো, তারা ব্যাগ গোছাবে এবং নিজেদেরকে গ্রুম করবে, নিজেদের নানা রকমভাবে তৈরি করবে, কী লাগবে না লাগবে গুছিয়ে নেবে। আর যারা এখনও স্কোর ভালো করতে পারোনি, তারা অবশ্যই ফুল দমে লেগে পড়বে। সামনে 20,000 ভ্যাকেন্সি রেডি আছে। এই নয় যে আসবে না, কনফিউশন, রেডি থাকবে। তখন কিন্তু সেন্ট্রাল এবং রাজ্য দুই জায়গার, সেন্ট্রাল এবং রাজ্য সরকারের সমস্ত পরীক্ষাকে ফলো করেই প্রশ্নপত্র তৈরি হবে। অঙ্ক, ইংরাজি থেকে শুরু করে জিকে, সব লেভেলের, এসএসসি লেভেলের থেকে শুরু করে পিএসসি লেভেল, দুটোতেই কভার করা হবে। তাহলে কি করব এখন? আমার ব্যাগ গোছানোর পালা। আমি এখন শুধু রেজাল্টটা ফলো করব আর পঞ্চায়েতের জন্য প্রিপারেশান নেব, যেহেতু আমার প্রিপারেশান রেডি আছে, এবং সাব ইন্সপেক্টর হতে চাইলে তার জন্য ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে হবে। এটাই আমার কাজ হবে। যদি আমি এরকম হতাম, আমি ব্যাগটা গুছিয়ে রাখতাম আর নিজেকে বিভিন্নভাবে তৈরি করতাম পড়াশোনা নিয়ে, যে নতুন কিছু যদি অ্যাচিভ করতে পারি তাহলে ওই চাকরিটা জায়গায় ছেড়ে এই চাকরিটা করতে পারবো। আর এই চাকরিটা কী কী নেগেটিভ ব্যাপার আছে বারবার আমি বলি, এই ফ্যামিলির সঙ্গে অ্যাটাচ থাকা যায় না। মাসে একবার বাড়ি আসতে পারবে কনফার্ম, ধরে নাও 2 থেকে 3 দিনের জন্য। এবার বিভিন্ন জায়গার চাকরির অনুযায়ী, বিভিন্ন জায়গায় চাকরির পরিস্থিতি অনুযায়ী, অফিস জব, ফিল্ড জব মিলিয়ে ভাগ্যচক্রে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বাড়ি আসে। কোনো অফিসিয়াল ছুটি সেরকম পাওয়া যায় না, শুধুমাত্র ম্যানেজের উপরে। তাই নতুন অপরচুনিটি যেগুলো আছে সেগুলোর উপরে একটু খেয়াল দাও। শুধুমাত্র এই রেজাল্টের অপেক্ষা করে বসে না থেকে একটু পড়াশোনা করো, এদিকে ব্যাগটা গুছিয়ে রাখো। এটুকুই আমি পরামর্শ দেবো। নেক্সট যে কথাটা বলছে, মেডিকেল, সেন্ট্রালের মেডিকেলের মতো মেডিকেল হবে এরকম হুবহু হবে না, কিছু কিছু ক্ষেত্রে কড়াকড়ি হবে। আগে মেডিকেল কেমন হতো, আমার ব্লাড টেস্ট, ইসিজি এরকমগুলো আমরা নিজস্ব এরিয়া থেকে করে নিয়ে যেতাম, এবং গভর্নমেন্ট রেজিস্টার হসপিটালে গিয়ে চোখের পরীক্ষা এবং হার্টবিট সেটা আরেকবার টেস্ট হতো, এইভাবে হতো। এখন হয়তো হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে কড়াকড়ি, হয়তো চোখের দৃষ্টির ক্ষেত্রে একটু কড়াকড়ি করলো, কালার ব্লাইন্ডের ক্ষেত্রে একটু কড়াকড়ি করলো। তাই মানে এই নয় তোমাদেরকে বাদ দিয়ে দেবে, যেমনভাবে আগে চলে আসছে সেইভাবেই হবে, তোমাদেরকে রিমেডিকেল দিতে পারে, সর্বোচ্চ হলে এইটুকুই। চশমা যাদের 4D আছে, কোনো অপারেশান উল্টোপাল্টা করার দরকার নেই ভাই, উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবে না, সঠিকভাবে অপেক্ষা করো। তোমাদের যদি একবার ফাইনাল মেরিট হয়ে যায়, কেউ বাদ যাবে না, ঠিক আছে? ওই নিয়ে টেনশান করবে না। ট্যাটুগুলো উড়িয়ে ফেলো, ফিটনেস বজায় রাখো, উল্টোপাল্টা শরীরে যেন কোনো রোগ না চলে আসে। নেশা যদি কেউ করো, নেশাগ্রস্ত হয়ে গেছো, নেশা করো, নিয়মিত ছেড়ে দেবে একদম। এরকম অনেকে আছে মনে মনে গোপনে নেশা টেশা করে, এগুলো একদম ডিফেন্স লাইনে, এগুলো চলে না। নেক্সট যে বিষয়টা বলো, ওবিসি রিলেটেড। মেডিকেলটা তো আমি বললাম, মেডিকেলে অনেকে চিন্তা করছে যে মেডিকেল আটকে যাবে না, এরকম সেরকম ব্যাপার নয়। পরবর্তী যে রিক্রুটমেন্টটা আসছে আপকামিং, সেখানে কিন্তু কড়াকড়ি হবে। এবার আসছে ওবিসি ক্লিয়ারেন্স। অত গেঁজাতে যাবো না, এক্সট্রা কথা কিছু বলবো না। 17% না 7%, যে ফর্ম ফিল আপগুলো হয়ে গেছে রাজ্য সরকারের, সেই সমস্ত জায়গায় 17% যেমন ছিল তেমন থাকবে, আর নতুন যে ভ্যাকেন্সি আসছে সেখানে 7% হবে। এটাই শুধু মনে রাখবে। আগে থেকে তোমরা 11,749 যারা আছো, প্রত্যেকে সেইভাবে জয়েন করবে ওই সংরক্ষণে 17%, আর এবার থেকে যা ইমপ্লিমেন্টেশন হবে নতুন 7%, এটা মাথায় রেখে চলবে। আর সরকারি চাকরি পেতে গেলে, যখন আমি টিউশন পড়াতাম তখন বিভিন্ন চাকরি পরীক্ষা বসতাম, দেখতাম যে অঙ্কের জন্য স্লো হয়ে গেছি হাত, তার জন্য রেলে এটা হলো না বা ওই পরীক্ষাটা হলো না। তখন আবার পিএসসি ক্লার্কশিপটা মেনটা হলো না, সাব ইন্সপেক্টরের মেনটা হলো না। পড়াশোনা করতে করতে 2016 থেকে 2019 3 বছর পড়াশোনা করে এই অ্যাসেসমেন্টটা করলাম। কনস্টেবল পরীক্ষায় প্রথমবার কোয়ালিফাই করে ইন্টারভিউ পর্যন্ত গেলাম, মাঠ কখনোই আমি ফেল করিনি। তাহলে বুঝতে পারলাম যে আমার বাড়িতে যখন ব্যাডলি নিডেড জব, একটা চাকরি এক্ষুনি দরকার, সেক্ষেত্রে হাতের কাছে তোমাদের
ছেলে মেয়ে উভয়, এখন মেয়েদের জন্য 33% সংরক্ষণ সবাই জানো। তাহলে হাতের কাছে কনস্টেবল জবটা পাওয়ার মতো, কিন্তু এখন খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে, অনেক কম্পিটিশন হয়ে গেছে, যেহেতু সময় পার হচ্ছে এবং অনেক ভালো ভালো ছেলেমেয়েরা এদিকে আসছে, তাই প্রশ্নপত্র কঠিন হচ্ছে, মডারেট হচ্ছে। তাহলে আমাকে চাকরি কোনটা পাবো আমাকে টার্গেট করতে, আমি যদি ইংরেজিতে ভালো হই পিএসসি টার্গেট করবো, রাজ্যের আর সেন্ট্রালে যেগুলো ইংরেজি রিলেটেড হয় সিএইচএস এগুলো আছে, সেরকম আমি যদি মনে করি ফোর্স লাইনে আমি লম্বা চওড়া আছি, প্র্যাকটিস করলে আমার ভালো হবে, দৌড়াতে পারি, ভালো একটু পড়াশোনাটা তুলতে হবে, অঙ্কটা দুর্বল অঙ্ক তুলে নেবো, ইংরেজিটা দুর্বল ইংরেজিটা তুলে নেবো, ঠিক আছে। তার অনেক অপরচুনিটিস আছে, কিন্তু নিজেকে বুঝতে হবে যে আমার জন্য কোনটা বেস্ট। অনেকে মানে উচ্চ মাধ্যমিক পাশ করেই মনে করে আমি গ্র্যাজুয়েশন করেই আমি ডব্লিউবিসিএস পরীক্ষা দেবো, সবাই ডব্লিউবিসিএস পরীক্ষা দেয় আমিও ডব্লিউবিসিএস পরীক্ষা দেবো, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু তুমি যদি দীর্ঘদিন পরীক্ষা দিতে থাকো, হয়তো কোয়ালিফাই করতে পারছো না, কিন্তু চাকরিটাও পাচ্ছ না, বাকি সবাই গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করে বেরিয়ে যাচ্ছে, তখন তুমি বলো না আমি ওইসব র্যাঙ্কে চাকরি করবো না, তাহলে দীর্ঘদিন বেকার থেকে যাবে। সেক্ষেত্রে নিজেকে বুঝতে হবে যে আমার কি হাতে সময় আছে, আমি কি একটু সময় নিতে পারি, তাহলে সেখানে বেটার জবের জন্য চেষ্টা করা উচিত, বাবা মার ব্যাকআপ থাকলে। যদি মনে করো বাড়িতে কোনো ব্যাকআপ নেই, এক্ষুনি ব্যাডলি নিডেড জব, তাহলে অবশ্যই পুলিশের চাকরি কনস্টেবলের জবটা খুবই ভালো, চাকরি পাওয়ার মতো। কঠিন তো যথেষ্ট, সহজ নয়ই, অনেকগুলো স্টেজ পার করে যেতে হয়। সবাই বলে গ্রামে, এখনও অনেকে আমাকে বলে গৌরব কনস্টেবলের জব বলে পেয়ে গেল, অন্যান্য বড় চাকরি হলে পেতো না। ঠিকই বলে, কনস্টেবলের জবটা গেটেবল, কিন্তু 1600 মিটার মার্ক করতে হয়, মেডিকেল করতে হয়, তারপরে 2টো রিটেন এক্সাম দিয়েছি, এটা মনে রাখবে। তো সবাই অনেক কিছু বলবে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার কোন জিনিসটা প্রয়োজন, কোনটা জায়গায় তোমার ক্ষমতা আছে, তুমি পারবে, সেটা নিজেকে জানতে হবে। পরীক্ষা দিতে যাবে, আসবে প্রতি রবিবার, জেলে এসে নিজেকে অ্যাসেসমেন্ট করবে, তাহলে আমার এইটা করলে আমার মনে হয় হবে, আমার একটা চাকরি দরকার। চাকরি পাওয়ার পরে যদি জেদ ধরে রাখতে পারো, নিজেকে স্ট্যামিনা ধরে রাখতে পারো, জীবনের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তাহলে ভালো জবের জন্য প্রস্তুতি নেওয়ার অঢেল সময় তুমি পাবে। তাই এই ব্যাগপত্র গুছিয়ে বসে না থেকে নতুন কিছু জবের জন্য নিজেকে তৈরি করো, রেলওয়ের জন্য, সিএইচএসএলের জন্য, সবসময় বেটার অপশান ভাবা উচিত জীবনে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের চাকরি সর্বশ্রেষ্ঠ চাকরির মধ্যে পড়ে না, এটা একটা গরিব মানুষের, গরিব ছেলেদের, বেকার ছেলেদের আইফোন, আমি বলি এটা, ঠিক আছে। অবশ্যই পুরো ভিডিওটাতে যতটুকু বললাম তোমাদের কাজে লাগুক, আশা করি ভালো হবে। নতুন রিক্রুটমেন্ট যেগুলো আসে সেখানে টেনশন হতে পারে হালকা, কিন্তু যারা একবার এটা হয়ে গেছে প্যানেল, এদের কোনো টেনশন নেই, রেজাল্ট সামনের মাসের মধ্যেই আসছে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।